সদ্য গঠিত পশ্চিমবঙ্গ সরকারের একটা স্লোগান আছে, ভয় আউট, ভরসা ইন। কিন্তু যত সহজে ভরসাহীন বলা যায়, বাস্তবটা কিন্তু তত সহজ নয়। কারণ পশ্চিমবঙ্গে কলকাতাতে শিখা ইন নামে হোটেল আছে। শিখা ইন, এই কথা কেন কেন বলছি? হ্যাঁ, এই গত রাত্রে, মাঝরাতে 15 নম্বর মির্জা গালিব স্ট্রিট, যেখানে প্রায়শ আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করি, অত্যন্ত চেনা পরিচিত জায়গা, সেখানে শিখাইন বলে একটি ছোট্ট হোটেল আছে। 5 তলা বিল্ডিং। সেই 5 তলা বিল্ডিংয়ে কটা হোটেল আছে জানেন? অবাক হয়ে যাবে। প্রায় 15টা হোটেল, একটা বিল্ডিংয়ে 15টা হোটেল। কত দূরে জানেন? এই কলকাতার যে দমকলের হেডকোয়ার্টার, ওই মির্জা গালিব স্ট্রিটই আছে, সেখান থেকে মাত্র একটা বিল্ডিং দূরে। বুঝতে পারছেন কিছু? সেই শিখাহীন পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে ভরসাহীন। আর আগুন জ্বলে 9 জন মারা গেল, বেশ কিছু মানুষ আহত। সেই হোটেলটার নাম হচ্ছে শিখাহীন। আবার 9 জন মারা গেছে না, তাৎপর্যপূর্ণ, ঠিক একইভাবে মারা গেছে এই অপরিকল্পিত হোটেলের জন্য তারাপীঠে, সেখানে 9 জন। 9 জনের 9টা, আমরা শুনেছি না 9 জনের 9টা। এখানে 9 জনে সব 9 মরছে মানুষ। এই যে মানুষের মরে যাওয়া, এটাই তো স্বাভাবিক। আমি বিস্মিত হয়ে যাই, হাজার হাজার লোক মারা যায়নি কেন? সত্যি বলছি, আমি যখন মির্জা গালিব স্ট্রিট দিয়ে হেঁটে যাই, যখন আমি তপসিয়ায় যাই, যখন আমি রাজাবাজারে যাই, যখন আমি খিদিরপুরে যাই, যখন আমি মেটিয়াপুরে যাই, গলিগুলিতে যাই, বিশেষ করে মুসলিম প্রধান জায়গাগুলোতে, নিশ্চয়ই মির্জা গালিব স্ট্রিট আছে, তালতলা, বুঝতেই পারছেন, মুসলিম প্রধান জায়গা, ফ্রিস্কো স্ট্রিট। কিছু অসামাজিক কাজকর্ম ওখানে হয়, আপনারা নিশ্চয়ই জানেন। মুসলমান এলাকা, সেখানে তার ফার ভালো থাকবে? সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো থাকবে? হ্যাঁ, কামারহাটি তো মুসলিম প্রধান কিছু জায়গা আছে। তো কামারহাটি যিনি বিধায়ক, তার নাম মদন মিত্র। আমি আজকে দেখছিলাম তাকে আর কি। মদন মিত্র দাবি করেছে কামারহাটি তিনি কিন্তু হেড, অনেক দিন ধরে কামারহাটি তিনি বেতাজ বার্তা। তিনিই বলছেন, আমার কামারহাটিতে যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে, কারখানা বিল্ডিং যাই বল, তার 80% বেআইনি। তিনি ইললিগাল বলেছেন, ভাষাটা কিন্তু ভালো বলেছেন। আর তপসিয়াতে বলা হয় আনলিগাল, মানে বিল্ডিং মানেই আনলিগাল, ইললিগাল না, আনলিগাল। তফাৎ এইটুকু, একটু লেখাপড়া একটু জানে আমাদের মিত্র, ও লাভলি, সে ইনলিগালটা বলেছে, এ আনলিগাল বলে। জাভেদ খান কি বলেছে? আনলিগালটা বলেনি, ও ইলিগালই বলেছে। এই ইনলিগাল বিল্ডিং হওয়াটাই তো স্বাভাবিক, সর্বত্রই তো ইনলিগাল। তফসিয়ার আমার এলাকা ভাঙছেন, অন্য জায়গায় ভাঙবেন না? মানে আমি খুন করেছি, ধর্ষণ করেছি, রেপ করেছি, বা কী সব করেছি, লুটপাট করেছি, আমি করেছি মানছি, কিন্তু আরও লোক করেছে। তো আরও লোককে ধরুন, তারপর আমাকে ধরবেন? কাউকে ধরেনি, এখন মধ্যে কারো কিছু হয়নি। দু একটা বিল্ডিং ভেঙেছে। আমি শুভেন্দু অধিকারী জিকে বলছি পরিষ্কার করে এখান থেকে, এই আমার কাজী মাসুম আক্তার ভয়েছে, আপনার কোনো তদন্ত ফন্দ দরকার, মাসুম আক্তার একলা বলে দেবে। এটা তো একটা বিল্ডিং দেখেছেন, এত লোক বেঁচে আছে কি করে ভাবছে? এটা তো অগ্নিকুণ্ড। একসময় এক এক জায়গায় ইচ্ছা করে আগুন ধরিয়ে দেওয়া হয় বস্তিগুলোতে, এটা খেয়াল রাখবেন। এটা যেমন 16 আনা বস্তি থেকে শুরু করে অনেকগুলো বস্তি আছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের লোকেরা আগুন ধরিয়ে দিয়ে গরিব লোকের কাছ থেকে ওই জায়গাটা উদ্ধার করে পুড়িয়ে দেবে, উদ্ধার করে দেবে। কিন্তু নিউজ হবে, গরিব লোকদের নিউজ বেশিক্ষণ হয় না। এই হোটেল শিখাহীনে কিন্তু গরিব লোকরাই ছিল, বাংলাদেশি গরিব লোকেরা। অত অপরিসর, অত নোংরা আবর্জনার মধ্যে ধনী বাংলাদেশিরা থাকে না। এই নিম্ন মধ্যবিত্ত বাঙালি যারা চিকিৎসা করতে আসে, তারা থাকে। বাংলাদেশি মুসলমান, বুঝতে পারছেন তো? 9 জনের মধ্যে 1-2 জন বাদে বাকিগুলো সবই বাংলাদেশ। আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, তদন্ত রিপোর্টও যাই না, ওখানে মূলত বাংলাদেশিরাই থাকে। এবং এদের ডেড বডি খবর পাওয়া মুশকিল হয়ে যাবে সব। এদের খোঁজ নেওয়া একটু কঠিন হবে, পাওয়া অবশ্যই যাবে অবশ্য। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা ব্যাপার আছে, যাবে। তো এই বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে ইচ্ছাকৃতভাবে। আর কিছু কিছু জায়গায় ঘুষ নেওয়ার বিনিময়ে, অবৈধতার বিনিময়ে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেটাও একটা চক্রান্ত। দুটোই চক্রান্ত, খুব ঠান্ডা মাথায় বুঝুন। না হলে ওই মির্জা গালিব স্ট্রিট হচ্ছে কলকাতার দমকলের হেডকোয়ার্টার।
পারমিশন পেল কী করে? একটা বিল্ডিংয়ের 15টা হোটেল, আর এমার্জেন্সি কোনো গেট নেই। ভালো করে শুনুন, এমার্জেন্সি কোনো গেট নেই, মানে কিছু হয়ে গেলে এমার্জেন্সি কিন্তু বেরোতে অতগুলো হোটেল আছে যখন। সেখানে অগ্নি নির্বাপন যন্ত্র নেই, সেখানে এমার্জেন্সি যে অ্যালার্ট সেটার ব্যবস্থা নেই। একটা মাত্র সিঁড়ি অপরিসর, অপ্রশস্ত। হোটেলগুলো তৈরি হয়েছে, বিশেষ করে এই শিখা ইন হোটেলটা কি দিয়ে জানেন? প্লাইউড দিয়ে আর সানমাইকে দিয়ে, ইটের নয়, যেহেতু ভালো করে আগুনটা ধরে। একটু সস্তা নিশ্চয়ই, আমি ধরে নিচ্ছি। বাংলাদেশ থেকে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত লোকেরা চিকিৎসা করতে এসে তারা তো এত খরচা করতে পারবে না সবাই, তারাই হোটেলটা যায়। হোটেলটার দুটো দুটো পার্ট ছিল, মধ্যিখানে ওই আনলিগাল মানে ইনলিগাল, লোকাল লোক বলছে ইনলিগাল, এই 2-3 বছর থেকে হয়েছে। আমি একসময় পিকনিক গার্ডেনে ছিলাম, আমি ঘর বেচতে বাধ্য হয়েছিলাম। কলকাতা কর্পোরেশনে এখন দায়িত্বে কারা আছে, তাদেরকে পরিষ্কার করে বলছি, আপনারা উদ্যোগ নিন, আপনারা জানতে পারবেন, আমাদের কাছে তথ্য আছে, আমরা তথ্য দিয়ে জানিয়ে দেব, আপনারা নিশ্চিন্ত থাকুন। কয়েক হাজার, 2-1 এটা এটা কিছুই না, কিন্তু এটা কিন্তু কিচ্ছু নয়, এটা মাথায় রাখবেন। এটা কিচ্ছু নয়, এই হোটেলটাও কিচ্ছু নয়, এটা মাথায়। তো আমি বলতে চাইছি যে একটা ফ্লোরে 5টা করে হোটেল, তা লাইসেন্সটা কে দিল আগে ধরুন? এইটার অনুমতি বা লাইসেন্স কে দিল? বেশি দূরে তো নয়, একদম মধ্য কলকাতায়, কলকাতার হৃদয়ের উপর একদম, লুকুনো টুকুনো ব্যাপার নেই। লাইসেন্সটা কে দিল? যারা অনুমতি দিয়েছে, হোটেল করতে দিয়েছে, তারা যে আমলের, আমি বুঝতেই পারছেন তো, ভরসাহীন বললে ভরসাহীন হয় না, ওখানে যে শিখাহীন আছে, শিখাহীন তো ভর্তি। কি করে হলো? এমার্জেন্সি সিঁড়ি নেই, অগ্নি নির্বাপন যন্ত্র নেই, এমার্জেন্সি অ্যালার্ট নেই, রাস্তা নেই, পরিকাঠামো নেই, নিয়ম নেই, রীতি নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিট হবেই। আমি তো বলছি, তপসিয়াতে বিপুল লোক মারা যায়নি কেন? তপসিয়ায় বিপুল লোক মারা যায়নি কেন? রাজাবাজারে বিপুল লোক, মানে কয়েক হাজার মারা যায়নি কেন? এটাই তো স্বাভাবিক। খিদিরপুরে বিপুল লোক মারা যায়নি কেন? তো স্বাভাবিক, 2-4 জন মারা যাচ্ছে। আপনি এবার তপসিয়া যাবেন, সর্বত্র ঝুলছে তার। জাভেদ খান তার ছেলে ওখান থেকে তোল আদায় করছে, তোলা মানে অবৈধ বাড়ি তৈরি করছে। আমি তো প্রমাণ দিয়ে দেবো, আমি তো লড়াই করেছিলাম, যে আমি তো জাভেদ খান তার ছেলের বিরুদ্ধে লিখিত কমপ্লেন করেছিলাম কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কাছে। কাগজপত্র নথি তো আমার কাছে আছে, আমি তো এই বক বক করার লোক নেই, কাজে করে দেখাই। তিলদা থানা তো জানে, মুখ্যমন্ত্রীকে লিখিত চিঠি করেছে, মেয়রকে করেছে, গ্রিন বোর্ডকে করেছে, আমি তো করেছিলাম সেই লোক। আমি তো ওই যে বলছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এক্ষুনি বলছি, ধরুন মহেশতলা থানার পাশে একটা জায়গা আছে, হাইল্যান্ড গ্রিন। জায়গাটির নাম কি? হাইল্যান্ড গ্রিন। সেই হাইল্যান্ড গ্রিন একটা বড় প্রজেক্ট, কলকাতা রিভার সাইডে, প্রায় 10,000 ফ্ল্যাট আছে। কটা? গঙ্গার ঘাট, বাটানগরে। তার মধ্যে ফেজ 1-এ আছে 4,800 মতো ফ্ল্যাট, হাইল্যান্ড গ্রিন ফেজ 1। সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল। তো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তো আর ওই খুলতে, ওই আমাদের হোটেল, গেস্ট হাউস খুলতে পারে না। গেস্ট হাউস খুলতে পারে কি? পারে না। গেস্ট হাউস খুলেছে, মধুচক্র হচ্ছে। আমি মহেশতলা থানাকে বেশ কয়েকবার চিঠি করেছি, কমপ্লেক্স রেসিডেন্সিয়াল প্লেস। আমি এই মুহূর্তে বলছি গেস্ট হাউস আছে, এই মুহূর্তে আজকে বলছি। এ বলুন কে কী করবো, এই তথ্য আছে। আমি তো জলজান্ত সাংবাদিক, এই বলে দিলাম তো আপনাদের, জলজান্ত সাংবাদিকের কাজটা করে দিলাম। স্টিং অপারেশন করার দরকার নেই, আমি বলে দিলাম তো আপনাদের। হাইল্যান্ড গ্রিন ফেজ 1, মহেশতলা থানার আন্ডারে, বাটানগরে, 1 নম্বর বাটানগর স্ট্রিট। এই তো হয়ে গেল। আমি দেখিয়ে দেবো গেস্ট হাউসগুলো, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মধুচক্র চলে। হ্যাঁ, ওটা রেসিডেন্সিয়াল, ফুললি রেসিডেন্সিয়াল। যেমন এই যে বিল্ডিং 5 তলা, যেখানে 15টা হোটেল হয়েছে। কটা?
15টা। খুব ইন্টারেস্টিং। এই গোটা বিল্ডিংটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, ওখানে লোক বাস করতো, ওটা কমার্শিয়াল করে দিল কে লাইসেন্স দিল? উত্তর দিন। আমি শুভেন্দু অধিকারীজি সরকারকে বলছি, ভরসাহীন বলছেন তো, কথা ওটা কাজে কাজে ভরসাহীন। আপনারা নতুন এসছেন, আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা নতুন এসছেন, এরপর তো আপনাদের অ্যাক্টিভিটি শুরু হবে। এদের সবাইকে ধরে জেলে ঢোকান দেখি। আমি বলছি বড় বাজারে বারে বারে আগুন ধরিয়ে দেওয়া হয়, অথবা এই পাপের জন্য যে পাপটা এখানে হয়েছে আগুন ধরে যায়, হয় আগুন ধরিয়ে দেওয়া হয়, নাহলে আগুন ধরে যায়। পার্ক স্ট্রিটে তো কত লোক মারা গেছে, সাপ দিয়ে সব পড়ছিল, মনে আছে? এই পার্ক স্ট্রিট পাশেই, ওটা তো বারবার দেখেছেন, আমরা এটা বারবার দেখেছি। বড় বাজার তো আগুন ধরে যাওয়ার ডিপো, কত লোক মারা গেছে। শুধু আগুন ধরে যাওয়া না, বিল্ডিং ভেঙে পড়ে যাওয়া। এই তো কদিন আগে মৃত্যুপুরী তারাতলা বলছিলাম, হই হচ্ছিল, এখন সব নজরের বাইরে চলে গেছে, নজরের নোটার বাইরে চলে গেছে। গার্ডের নিচে গুদাম, নির্মীয়মান গুদাম ভেঙে অজস্র লোক মারা গেল, অনেকগুলো মানুষ মারা গেল। 13 জনের মৃত্যু হয়েছিল চাপা পড়ে, গুদাম চাপা পড়ে 13 জন গরিব লোক তারা। ফিরহাদ হাকিম কি বলেছিলেন? আমরা সব রকম চেষ্টা করেছি, তারপরেও কোন গলিতে কে অবৈধ নির্মাণ করছে কি করে জানবো? কাউন্সিলর বা কি করে জানবে কোথায় কি নির্মাণ হচ্ছে? উনি কলকাতার মেয়র, কাউন্সিলর ওখানকার দায়িত্বে, তারা জানবে না, অন্য লোক জানবে, মাসুল আক্তার জানবে। আর সেই মেয়রকে দেখলাম লোকভবনে একদম প্রথম সারিতে বসে আছে, সেই প্রাক্তন মেয়র, যে কোরআন তেলাওয়াত করে সব দুর্ভাগ্যের বলিদেরকে ইসলামে আনবে বলেছিল। এটা সনাতনী সরকার, প্রাক্তন মেয়র লোকভবনে 15ই আগস্ট অনুষ্ঠানে, পবিত্র অনুষ্ঠানে সবচেয়ে প্রথম সারিতে ওই মেয়র বসে আছে, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ভরসাহীন, ভয় আউট। আমার তো ভয় লাগছে কেন? ও বসে আছে, ও তো ক্রিমিনালের মতো কাজ করেছে, ও ক্রিমিনালের মতো কাজ করেছে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন তখন? টাকা পয়সার লেনদেনের পরিণতি এই ঘটনা। টাকা পয়সার লেনদেন, এখানেও তো টাকা পয়সা লেনদেন। তাহলে শুভেন্দু অধিকারী যে আপনি জানেন টাকা পয়সা লেনদেন হয়। সেই গার্ডেন নিজে গুদাম নির্মাণ গুদাম যে বিপর্যয়, সেখানে ওটা দেখেছেন। আরে এইটা ভরসা, এই যে শিখাহীন তাই দেখছে। তো টাকা পয়সার লেনদেন যারা করলো তারা কারা? তাদের কি গ্রেপ্তার হবে? গার্ডেন নিজের গুদাম নির্মাণ গুদাম যে ভেঙে গেল, তাতে যুক্ত কারা ছিল? মানে এই পাপে যুক্ত কারা ছিল? বলা হচ্ছে আনোয়ার খান, আসগার গুলজার, বিশ্বকর্মা সিং এরা অভিযুক্ত। এরা ববি হাকিমের ঘনিষ্ঠ। তারা পাপি হচ্ছে ববি হাকিম, তার ঘনিষ্ঠ হচ্ছে কে? আনোয়ার খান, আসগার, গুলজার, বিশ্বকর্মা। তারা কোথায় আছে? সব ভালো আছে তো? আমি তো তাদের একজনকে দেখতে পেলাম রাজভবনে, লোকভবনে, রাজ্যপালের একদম পাশে, একদম প্রথম সারিতে দেখতে পেলাম। মাসুম আক্তারও দূরে, আমরা পদ্মশ্রীবাড়ি, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সব অনেক দূরে, উনি কাছে। মানে দেখতে সুন্দর না? ভালো কাজ করেছেন না? আমি এই কথাটা দুঃখের সাথে এই কারণেই বলছি, ওখানে নিম্নমানের উপকরণ ছিল, ওখানে বেআইনি কাজকর্ম ছিল, ঢালাই নকশায় ত্রুটি ছিল। এখানে তো সবই ত্রুটি, এটা তো মানুষের পাশের জায়গা। অবৈধ নির্মাণটা হয়ে গেল কি ওর মধ্যিখানে? আচ্ছা, একটা মাত্র সিঁড়ি, সরু সিঁড়ি, তাতে 15টা হোটেলের একটাই রাস্তা, একটাই পথ, একটাই বেরোনোর জায়গা, চললো কোত্থেকে? প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন এটা একটা আছে? আমি হাজার হাজার বলবো না, হিসাব দিতে পারবো না, অজস্র আছে, অজস্র। চলুন আমি যাচ্ছি। আমি ওই দমকল মন্ত্রী যিনি আছেন, উনি আমাকে চেনেন, শ্রদ্ধা করেন, ওনাকেও বলছি চলুন, আপনি আমাকে একটু ডাকুন না, আমাদের মতো একটু পাত্তা দিন না। অনেক লোক তো দেখলেন আপনারা তো 15-20 বছর ধরে লড়ে চলেছে একলা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনার কোনো তদন্ত বাহিনী লাগবে না, কারণ যে তদন্ত করতে আসবে সেই চোর। কি বললাম? টাকা খেয়ে নেবে। যে তদন্ত করে আসবে না করতে, সে নিজে চোর কিনা সন্দেহ আছে, টাকা খেয়ে নেবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। যারা টাকা খাইয়ে দেয়, অ্যাডজাস্টমেন্ট করে না, রক্তাক্ত হয় কথা বলতে গিয়ে। রাজা তুমি উলঙ্গ বলতে পারে, বাম আমলে রাজা তুমি উলঙ্গ বলেছিল যে, বা যারা তৃণমূল আমলে, যারা তৃণমূলে আপোষ না করে রাজা তুমি উলঙ্গ বলতে পেরেছে, তারা এখনো বলতে পারে। এমন লোক তো সমাজে কিছু আছে না? তারা আদৃত নয়, আর ওরা সমাদৃত। তারা আদৃত নয়, ওই চোরগুলো সমাদৃত। তাই তো দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানে গিয়ে হল্লা করছে, বলে মন্ডল প্রেসিডেন্ট আমি। আর শ্রমিক ভট্টাচার্য বলছে
20 জন বিধায়ক নজরে আছে, মানে চোর চিটিংবাজ। তোমরা কোনো যোগ্যতাতে বিধায়ক হওনি, টিকিট দিয়েছি, পয়সা দিয়েছি, তোমরা দাঁড়িয়েছো, তোমরা কেউ না পার্টি। আর সংগঠন বিজেপিকে ক্ষমতা আনেনি, যে কথা বাসু একটা বলেছে। বিজেপির কোনো সংগঠন বিজেপি ক্ষমতা নিয়ে আসে বিশেষ কিছু কারণে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছিল, সেটা করিয়ে দিয়েছিল কে? মমতা ব্যানার্জি আর কিছু মুসলিম মৌলবাদী ধান্দাবাজ নেতারা দিনের পর দিন কুস্তা চড়িয়ে, ভয় দেখিয়ে, আতঙ্কিত করে, শামসেরগঞ্জ করে 1 সেকেন্ডে উড়িয়ে দেবো বলে, গঙ্গায় ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো বলে। কিন্তু মুসলমানরা মমতারা করেছে, আর মাসুম আক্তার মুসলিম ভোটটা মমতা থেকে সরিয়ে দিয়েছে এই আমাদের মতো লোকেরা। এসআই একটা কিছু কাজ লেগেছে, এই তো মোদিজির এসে বলেছে, তাদের কথা লোক শুনেছে, এই তো। বাকিরা কি? ওই লোকগুলো কারা? হ্যাঁ, ওই লোকগুলো অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারে, সবাই নয়, নিশ্চয়ই ভালো লোক আছে, তার সমাজ চলতো না। আমি শ্রমিক ভট্টাচার্যকে বলছি, আপনি কিছু লোককে সাসপেন্ড করেছেন, সাসপেন্ড করে কি হবে? ওরা তো চুরি করে নিয়েছে, সাসপেন্ড করে কি হবে? ওরা জেলে যায়নি কেন? আগে উত্তর দিন, জেলে যায়নি কেন? সাসপেন্ড করলে কি অপরাধ দমন হয়ে যায়? একটা লোক ধরুন 10 কোটি টাকা চুরি করে নিয়েছে, 5 কোটি টাকা চুরি করেছে, তাকে সাসপেন্ড করে পার্টি থেকে তাড়িয়ে দেয়। তার বয়ে গেছে, তার কচু, তার ঘেচু, সে তো কয়েক মাসের মধ্যে চুরি করতে ঢুকেছিল। সে তো চুরি করবি বলে বিজেপি পার্টি করেছিল, লক্ষ্য ছিল কোনো ক্ষমতা আসার আগে সে চুরি করতে, পার্টি বন্ডের টাকা চুরি করতে। ক্ষমতা আসার পরে বেশি করে চুরি করছে। তো তারা জেলে আছে কি এটা বলুন আগে একটু। ফিরহাদ হাকিম কি জেলে আছে না বাইরে থেকে বলুন? জাভেদ খান কি জেলে আছে? তার ছেলে কি ফৈয়াজ আহমেদ খান কি জেলে আছে না বাইরে আছে? উত্তর দিন। নয়না ব্যানার্জি যে ওখানকার দায়িত্বে ছিল এক সময়, সে কি জেলে আছে না বাইরে প্রেম করছে? বাইরে বেঁচে কার সাথে করছে যাই না। সায়নীরা সব ভালো আছে তো? সায়নী ঘোষরা বলছে ভালো আছে তো সবাই? রচনা ভালো আছে তো? ছি 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 ছি। আমি পরিষ্কার বলছি, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হবে। এখন মরছে পাবে, ও খারাপ সে খারাপ, না না। আপনারা যদি পদক্ষেপ নিয়ে এদের জেলে না ঢোকে, আপনারা খারাপ। আমি তো জানি কারা কারা করেছে, আমি গিয়ে বলে দেবো কোন লোক কোথায় যুক্ত, আপনাদের তদন্ত করতে পারেন, এমনি বলে দেবো। তদন্ত বাহিনী লাগবে না, ওই তো তদন্ত করতে গিয়ে তো অবারই দুর্দশা হয়েছে। তদন্ত বাহিনী সিআইডি গিয়েছিল, সিবিআই গিয়েছিল, তাই তাই অভয়ের ন্যায় হয়নি, হবেও না। আমি তো বলেছি হবে না, যত বকবক করে কিচ্ছু হবে না। মাসুম আক্তারদের মতো লোক লাগবে যারা জীবনপাত করে দেয়। হ্যাঁ বলছি তো, আমি এর জন্য কোনো ডিগ্রি লাগে না, যেমন সাংবাদিকতার জন্য ডিগ্রি লাগে না। যারা সর্বোচ্চ যোগ্য সাংবাদিক তারা ল পড়েনি, তারা জার্নালিজম পড়েনি, তারা MBA করেনি। যারা বড় বড় শিল্পপতি, MBAটা শেখেনি, তারা শিল্পপতি হয়ে গেছে। আর MBA করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে বেকার হয়ে, ওর ডিগ্রিতে কিচ্ছু হয় না। ওই সিবিআই তদন্ত, সিবিআই ইডি আর সিআইডি কিচ্ছু হয় না। এই তো ঘটনা। হয়তো যোগ্যতা আছে, করতে দেবে না, হয়তো যোগ্যতা আছে, করতে দেবে না তাদের। আমি যোগ্যতাকে অস্বীকার করছি না, কিন্তু যারা করবে, যারা করতে দেবে না বলে ছাড়বে না, তারাও সমাজে আছে। করতে দেবে না বললেও ছাড়বে না, কোনো জায়গায় অনুপ্রাণিত হবে না, তারা সমাজ আছে। শুভেন্দুজি, আপনার সরকার এসে অনেক কাজ করেছেন। আপনারা তফসিয়াতে একটা বিল্ডিং ভাঙছিলেন না, দেখছিলাম, হাহাকার করে কাঁদছিল, বুকে চাপড়াচ্ছিল তারা, আমরা যাবো কোথায়? ঠিক তো, এইরকম কয়েক হাজার আছে। যে মদন মিত্র দাবি করেছে যে আমার কামারহাটিতে 80% বিল্ডিং অবৈধ, শুভেন্দুজি একটু মদন মিত্র লাভলির সাথে কথা বলে ওই 80% বিল্ডিংগুলো ভাঙা শুরু করে দিন। চলুন না, শ্মশান হয়ে যাক না। কলকাতা আবার নতুন করে শ্মশান হোক, শ্মশান হয়ে যাওয়ার পর আবার নতুন করে বিপ্লব তৈরি হয়ে মহাশ্মশান হবে না, সৃষ্টির উদ্ঘাত হবে। কারণ পৃথিবীতে যুগে যুগে সৃষ্টি হয়েছে কবে জানেন? যখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে সমাজ, তারপরই নতুন সৃষ্টি হয়েছে। বিপ্লব কখন হয় জানেন? কখন হয় জানেন? যখন চূড়ান্ত পাপ সমাজকে সুনির্দিষ্ট করে দেয়। চূড়ান্ত পাপের বিভীষিকায় সমাজ যখন জ্বলতে থাকে, সেই বিভীষিকার মধ্যে থেকে, সেই আগুনের মধ্যে থেকে তৈরি হয় এক নতুন সমাজ। কিসের মাধ্যমে? বিপ্লবের মাধ্যমে। আপনারা গভর্নমেন্ট এসছেন, নতুন বিপ্লব তৈরি করুন। হ্যাঁ, সব ধুয়ে মুছে সাফ করে দিয়ে গোড়া থেকে শুরু করুন। পারবেন? হ্যাঁ, একসাথে হবে না। গরিব লোকদের গায়ে যত কম আঁচড় লাগে দেখুন, বড়দের ধরুন, ধনীদের ধরুন, মূল লোককে ধরুন। যে গরিব লোকগুলো এই সাথে কাজকর্মে যুক্ত হতে ধরবেন না, মালিককে ধরুন। আর যারা লাইসেন্স দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের লোকজন, তাদের ধরুন। তারা এরকম একটা দুটো লাইসেন্স অবৈধ দেয়নি, লাইসেন্স দেয়নি, হয়তো বিনা লাইসেন্সই চলছিল, বিনা লাইসেন্সই চলছিল ধরে নি। যারা চুপচাপ পাশ দিয়ে চলে গেছে, কিচ্ছু দেখেনি, আমি কিছু দেখতে পাই না,
তারা সব বড় বড় আইএস আইপিএস হতে পারে, মানে আইএস ধরুন আর আইপিএসও আছে যুক্ত, তাদের ধরে আগে লাখোটা বড় বড় নেতাদের, একদম সর্বোচ্চ নেতাদের, তাদের ধরুন লক আপ করুন। ধন্যবাদ।